বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ম্যাডাম ফারজানা সুলতানা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওকে, আজকে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পড়াবো এবং প্রথম পত্রের অধ্যায় 2, যেটা হচ্ছে কি হিসাবের বহিসমূহ, বুকস অফ অ্যাকাউন্টস। আচ্ছা, তো বুকস অফ অ্যাকাউন্টসে মানে হিসাবের বহিসমূহে যে ধরনের অঙ্কগুলো আছে তার একটি তালিকা দিয়েছি এক নজরে তোমাদের দেখার জন্য এবং বোঝার জন্য যে কী কী অঙ্ক এই অধ্যায়ে আছে এবং তোমাদের করতে হবে। তো প্রথমে আছে সমীকরণের অঙ্ক। এটা কিন্তু আমরা প্রথম অধ্যায়ে করেছি। টেবুলার ছকের অঙ্ক মনে আছে? হ্যাঁ, এটারেও পাবে তোমরা। এরপরে জাবেদা পাবে, খতিয়ান পাবে, তারপরে নগদান বহির ভিতরে 1 ঘরা 2 ঘরা 3 ঘরা তিনোটাই আছে। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা সবই আছে। ঠিক আছে, এগুলো সম্পর্কে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু মোটামুটি একটু আইডিয়া আছে, কিন্তু খুচরা নগদান বই যেটা এটা সম্পর্কে তোমাদের আইডিয়া নেই, কারণ এটি তোমাদের জন্য নতুন। খুচরা নগদান বইও এটা পাবে, কিন্তু খুবই সোজা অঙ্কটা। ঠিক আছে, এরপরে আছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। আমি আজকে তোমাদের নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে আলোচনা করব। নগদ প্রাপ্তি জাবেদা তোমরা শিখতে পারবে কিভাবে অঙ্কটা করতে হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয় কি বলো তো? নগদ প্রাপ্তি জাবেদা। পরবর্তী প্রদান জাবেদাটা করে দেব। তো আসো আজকে আমরা নগদ প্রাপ্তি জাবেদাটা কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিই। প্রথমে আসো নগদ প্রাপ্তি জাবেদা কি সেটা একটু দেখি। নগদ প্রাপ্তি জাবেদা যেটাকে ইংলিশে বলে কি ক্যাশ রিসিপ্ট জার্নাল। ওকে, তো প্রতিষ্ঠানের সব ধরনের নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়। পণ্য বা সেবা বিক্রয় করে নগদ প্রাপ্তি বা বিভিন্ন ক্রেতার বা দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন একটি ব্যবসা প্রতিষ্ঠানের সর্বাধিক কি সংঘটিত হয়ে থাকে। এছাড়াও অন্যান্য উৎস হতে নগদ অর্থ পাওয়া যেতে পারে, যেমন অনুদান প্রাপ্তি, ঋণ গ্রহণ, পুরাতন আসবাবপত্র বিক্রয়, মেশিন বিক্রয়, অকেজ কাগজ বিক্রয় বা সম্পত্তি বিক্রয়। তারপরে সাধারণত কি বহুঘরা কলাম বিশিষ্ট নগদ প্রাপ্তি জাবেদায় কি বাস্তবে বহুল ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, তো নগদ প্রাপ্তি জাবেদার একটি ছক নিচে দেয়া হলো। তো ছকটা বোঝানোর আগে তোমাদেরকে আরেকবার একটু আমার ভাষায় একটু বুঝিয়ে দিই। এটা তো বইয়ের ভাষায় বুঝালাম, কতটুকু বুঝতে পেরেছো জানি না। তো বলে ফেলছি, নগদ প্রাপ্তি জাবেদা মানে নগদে প্রাপ্তি সংক্রান্ত সকল জাবেদা, কিন্তু নগদ হতে হবে, ধারে হলে কিন্তু হবে না, অনগদ কোনো লেনদেন আসবে না। শর্ত নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে কি সকল প্রকার প্রাপ্তি, যেগুলো টাকা পেয়েছি, যেমন বিক্রয় করলে আমি কোনো পণ্য বিক্রয় করলাম, আমি টাকা পাবো না? হ্যাঁ, এই সকল প্রকার প্রাপ্তি এই নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। প্রদান কিন্তু আসবে না। প্রদানগুলো কোথায় আসবে? নগদ কি প্রদান জাবেদায়। তাহলে শর্ত নাম্বার 1টা কি ছিল? নগদে হতে হবে অবশ্যই, অনগদ লেনদেন আসবে না, যেমন ধারে বিক্রয় কিন্তু হবে না, ওটা হবে না। তারপর অবচয় সংক্রান্ত কোনো কিছু আসবে না। তাহলে বুঝতে পেরেছি, মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি, তাই না? তাহলে আমরা এখন ঘরটা একটু শিখবো, মানে কিভাবে ঘর করতে হয়, ছকটা করতে হয়। তারপরে অঙ্কটা করলে কিন্তু একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আসো। আর আরেকটা জিনিস বলে রাখি, আমি এই অঙ্কটা করার পরে কিন্তু নিজে নিজে অবশ্যই বাসা অঙ্কটা করবে, এবং বাসায় কিন্তু একটা করলে চলবে না, তোমরা বই দেখে উদাহরণ দেখে আরও কয়েকটা অঙ্ক করে ফেলো। ঠিক আছে, এবং না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আসো আমরা ছকটা দেখে ফেলি। নগদ প্রাপ্তি জাবেদার ছকটা দেখো। প্রথমে তারিখ আসবে, তারিখের পরে আসবে ক্রেডিট হিসাব খাত। ক্রেডিট হিসাব খাত যেমন বিক্রয় কি ক্রেডিট না, সেই ক্রেডিট হিসাব খাত। কিছু সূত্র দেয়া থাকে, এটা কোশ্চেনে থাকে, সূত্র থাকলে সূত্র লিখে ফেলবে। এরপরে নগদ মানে নগদান হিসাব, যেটা ডেবিট হবে। তারপর প্রদত্ত বার্তা ডেবিট হবে। এরপরে আছে কি বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট এবং অন্যান্য হিসাব খাত ক্রেডিট। এটা হচ্ছে চার্ট মানে ছকটা মনে রাখো নগদ প্রাপ্তি জাবেদার। তো নগদ প্রাপ্তি জাবেদা বিক্রয়ের সাথে যেহেতু দেনাদারের সম্পর্ক, এখানে কিন্তু দেনাদার আসবে এবং বিক্রয় আসবে এবং অন্যান্য হিসাব খাত
এটা মানে অঙ্ক করার সময় তোমরা বুঝতে পারবে যে কী কী ধরনের আসতে পারে। এবং দেনাদার থাকলে স্বাভাবিকভাবে সেখানে প্রদত্ত বারটা থাকে, তো প্রদত্ত বারটা কিন্তু এখানে ক্রেডিট হবে, ডেবিট হবে। তাহলে নগদান কি হবে? ডেবিট, প্রদত্ত বারটা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব খাত ক্রেডিট। খুবই সোজা, তাই না? ছকটা দেখে অন্তত বুঝতে পেরেছো যে না, অঙ্কটা করতে পারবো। এম আই রাইট? ওকে, তাহলে অঙ্কটা করি। অঙ্ক আমি তোমাদের জন্য একটা নয়, দুটো এনেছি, দুটো। তো দুটো কি দেখো, নগদ প্রাপ্তি জাবেদার। প্রথমেই দেখো অঙ্কটা, যে রেহানা কোম্পানি 2012 সালের এপ্রিল মাসে নিম্নলিখিত লেনদেনসমূহ হতে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। তাহলে লেনদেনগুলো কি কি দেখো। প্রথমে বলেছে মিসেস রেহানা 1 তারিখে আর কি 50,000 টাকা কারবারে মূলধন বিনিয়োগ করলো। তারপর নাম্বার 2 কি বলেছে, নগদ বিক্রয় কত? 30,000। এবং লিসা নামে দেনাদারের নিকট হতে তার 20,000 টাকার পাওনার 10%, 20,000 টাকা পাওনা 10% বার্তায় নগদ প্রাপ্তি, এটাও প্রাপ্তি। তাহলে সবই প্রাপ্তি আমরা দেখলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি আসছে, এরপরে আছে কি দেখো, এরপরে বলেছে যে সরি একটু দেখি, আচ্ছা, তারপর 25 তারিখে বলেছে যে বিক্রয় করে নগদ প্রাপ্তি 25,000 টাকা। বিক্রয় করে কি নগদ প্রাপ্তি, এটাও কিন্তু প্রাপ্তি। এরপরে লভ্যাংশ প্রাপ্তি, সব খেয়াল করো, সব প্রাপ্তি আসছে এবং সব কিন্তু নগদে। নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্তি, বিক্রয় নগদে হয়েছে, মূলধনও নগদে হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ঘরটা করে ফেললাম। এই আগে কিছুক্ষণ আগে যে ছকটা দেখেছি হুবহু সেরকম ছক দেখে তারিখ, ক্রেডিট হিসাবের খাত, তারপরে সূত্র বা খতিয়ান পৃষ্ঠ, তারপরে নগদ ডেবিট, প্রাপ্তবার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তোমরা যখন অঙ্ক করতে থাকবা তখন কিন্তু অটোমেটিক তোমাদের কিন্তু ছকটা মাথায় চলে আসবে। এবং একটা অঙ্ক করলে হবে না, অনেকগুলো করতে হবে মোটামুটি, ঠিক আছে? প্র্যাকটিসে থাকতে হবে। এবং পরীক্ষার সময় অবশ্যই প্রত্যেকটা নিয়ম থেকে একটা একটা অঙ্ক করে যাবে, সব বাকিগুলো দেখে যাবে। এতগুলো তো করা সম্ভব না, কিন্তু অবশ্যই ছক করে কিন্তু অঙ্ক করতে হয়, নাহলে কিন্তু পরীক্ষার সময় ভুলে যায়। এটা সবার ক্ষেত্রেই হয়। আচ্ছা, তাহলে আমরা থেকে আসি। প্রথমে বলেছি কি, মিসেস রেহানা 50,000 টাকা কারবারে মূলধন হিসেবে বিনিয়োগ করলো। তার মূলধন হিসেবে বিনিয়োগ করা জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। গুড। তাহলে দেখো এখানে এটা কিন্তু একটা জাবেদা, যেহেতু এখানে কিন্তু আমরা নগদের জন্য যে নগদান হিসাব ডেবিট নগদের ঘরে বসালাম, কিন্তু মূলধনের জন্য কোনো ঘর আছে? নাই। যেটার ঘর নাই সেটা কোথায় যাবে? হ্যাঁ, আশা করি তোমরা ধরতে পেরেছো, অন্যান্য হিসাবে। তাহলে মূলধন হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাবে এই যে 50,000। তাহলে নগদান হিসাব ডেবিট হলো। আরেকবার দেখাচ্ছি, মূলধন রেহানা লিখলাম, লেখার পরে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধনের ঘর নাই, এজন্য অন্যান্য হিসাবের ঘরে বসলো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে নাম্বার 2, এপ্রিল মাসের 5 তারিখের যেটা, নগদ বিক্রয় 30,000। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট আমরা সবাই জানি, তাই না? তাহলে এটা কি, যেহেতু 5 তারিখে বিক্রয়, বিক্রয়টা আমরা হেডিংয়ের নামটা লিখলাম বিক্রয়। তাহলে নগদান হিসাব ডেবিট এবং কি বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। এখানে বিক্রয় হিসাব ক্রেডিট, তো এখানে বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, তারপর নেক্সট আসো। নেক্সটে বলেছে কি, 15 তারিখে বলেছে লিসা নামে দেনাদারের নিকট হতে তার 20,000 টাকার পাওনা 10% বার্তায় নগদ প্রাপ্তি। তো 20,000 টাকার 10% কত হয়? 20,000 টাকার 10% কত হবে? 2,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বার্তা কত থাকবে? 2,000। তাহলে লিসা নামের দেনাদারের নিকট হতে যেহেতু পেয়েছি, কি পেয়েছি? টাকা পেয়েছি। নগদে টাকা আসলে কি হয়? নগদান হিসাব ডেবিট হয়। টাকা আসলে নগদান ডেবিট, টাকা গেলে নগদান ক্রেডিট। তো টাকা যেহেতু আসছে, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ঠিক আছে, নগদান হিসাব ডেবিট বসালাম। এরপর নগদ যেদিকে যায় বারটাও সেদিকে যাবে। নগদ যদি ডেবিট হয় বারটাও ডেবিট হবে। এটা একটা মানে ট্রিক্স আর কি, অনেকে এটা ভুল করো, কিন্তু আসলে বেসিক্যালি এটা কেন হলো জানো? নগদ যখন পাই তখন কিন্তু এটা প্রদত্ত বারটা ডেবিট হয়, তা প্রদত্ত বারটা ডেবিট হলো। আর যদি মনে না থাকে তাহলে কি করবা? নগদ যেদিকে যাবে বারটাও সেদিকে যাবে। তাহলে নগদান হিসাব ডেবিট, বারটা হিসাব ডেবিট এবং লিসা হিসাব ক্রেডিট। তো লিসা আমাদের কি ছিল? দেনাদার, তো দেনাদার ক্রেডিট হলো। খুব সোজা, তাই না? তাহলে কি নগদান হিসাব ডেবিট হলো, বার্তা হিসাব ডেবিট হলো, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট এবং লিসা হিসাব ক্রেডিট, ঠিক আছে। ওকে,
তাহলে আমরা নগদে কত পেলাম? নগদে পেলাম 18,000। বারটা আমাদের প্রদত্ত বারটা ছিল কত? 2,000 এবং দেনাদার কত? টোটাল 20,000। ক্লিয়ার? এরপরে 25 তারিখেরটা দেখো, বিক্রয় করে নগদ প্রাপ্তি 25,000 টাকা। বিক্রয় করে নগদ প্রাপ্তি টাকা পেয়েছি, তাহলে নগদ প্রাপ্তি 25,000, তাহলে নগদান হিসাব ডেবিট। বিক্রয় করে পেয়েছি, বিক্রয় হিসাব ক্রেডিট, সোজা কথা। এরপরে আছো বিনিয়োগের লভ্যাংশ প্রাপ্তি, এটাও আমরা টাকা পেয়েছি, তাহলে নগদান হিসাব ডেবিট হবে। বিনিয়োগের কোনো ঘর নেই, তাই অন্যান্য হিসাব ক্রেডিট হবে, সোজা কথা। ওকে, এবার আসো অন্যান্য হিসাবের খাতের এই দুইটা যোগ করে আমার আসলো 52,000, তারপরে দেনাদার যোগ করে আসলো 20,000, এটা যোগফল এভাবে যোগ করে, তারপরে 30,000 আর 25,000 55,000 হলো, টোটাল 2,000 বসে গেল, এবং 50,000 30,000 18,000 25,000 20,000 যোগ করে আমার টোটাল আসলো কত? 1,25,000 টাকা। খুব সোজা অঙ্ক, তাই না? তাহলে চট করে আমরা নিচের অঙ্কটাও করে ফেলি, নগদ প্রাপ্তি যাবে, এটাও সেম। তাহলে আসো দেখো, শিরিন ব্রাদার্সের 2012 সালের জুন মাসের নগদ প্রাপ্তি লেনদেন সমূহ প্রদান করা হলো। তাহলে নগদ প্রাপ্তি সমূহ কি কি? প্রথমটাই বলেছে কি শিরিন, আমরা সেই আগের মতো ঘর দেখে ঘর করে ফেলবো। প্রথমে তারিখ, তারপরে ক্রেডিট হিসাব খাত, এরপর খতিয়ান পৃষ্ঠ, এরপর নগদ হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট এবং অন্যান্য হিসাব ক্রেডিট। ওকে, ঘর করার পরে এরপরে আমরা জাবেদাটা বসিয়ে ফেলবো। প্রথমে বলেছে মিসেস শিরিন 70,000 টাকা বিনিয়োগ করলো, তাহলে বিনিয়োগ করলে জাবেদা কি হয়? নগদান হিসাব কি হবে? ডেবিট হবে, এবং মূলধন কি হবে? ক্রেডিট হবে, মূলধন ক্রেডিট। তাহলে দেখো, নগদান কিন্তু আগেই আমরা ডেবিট এটা বসায় রাখছি, তো নগদান ডেবিট বসালাম, এবং মূলধনের ঘর নেই, তাহলে কোথায় হবে? যার ঘর নেই সেটা কোথায় থাকবে? হ্যাঁ, 70,000 টাকা অন্যান্য হিসাবে বসবে। ওকে, এরপর নাম্বার 2 দেখি, এটা 5 তারিখের বলেছে যে বিক্রয় করে নগদ প্রাপ্তি, এটা আমরা পারি, তাই না? নগদ প্রাপ্তি, তাহলে বিক্রয় নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, সোজা। এরপরে বলেছে 10 তারিখে বলেছে যে হামজার নিকট হতে তার 15,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 10% বার্তায় নগদ প্রাপ্তি। তো 15,000 টাকার 10% কত হয়? 1500, তাহলে বার্তায় আমাদের 1500 টাকা বসবে। তো 15,000 থেকে 1500 টাকা বাদ দিলে আমাদের কত আসে? 13,500 মনে হয়, হ্যাঁ 13,500। তো যাই হোক, 13,500 আমাদের কি হবে? নগদান হিসাব ডেবিট 13,500, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 1,500, এবং দেনাদার কে? হামজা হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট 15,000, সোজা, তাই না? আচ্ছা, এরপরে বলেছে 20 তারিখের কমিশন বাবদ নগদ প্রাপ্তি 5,000 টাকা। নগদে পেয়েছি, তাহলে নগদান হিসাব ডেবিট হবে, কমিশন হিসাব ক্রেডিট হবে। কমিশনের ঘর নেই, কমিশন অন্যান্য হিসাবে বসবে, এবং নগদান হিসাব ডেবিট বসে গেল। তাহলে কমিশন প্রাপ্তির জাবেদা কি? আরেকবার বলছি, নগদান হিসাব ডেবিট 5,000, এবং কমিশনের ঘর নেই, তাই অন্যান্য হিসাবের ঘরে বসে গেল ক্রেডিট। না, এরপরে আসো 25 তারিখে বলেছে নগদ বিক্রয়, এটাও পারবো ইনশাল্লাহ, তাই না? তাহলে নগদ বিক্রয় কি হবে? নগদান হিসাব ডেবিট 30,000 এবং বিক্রয় হিসাব ক্রেডিট 30,000। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট গেল। এরপরে আসো 30 তারিখের প্রদেয় নোট ইস্যুর মাধ্যমে ব্যাংক হতে 8,000 টাকা ধার নেওয়া হলো। প্রদেয় নোট ইস্যুর মাধ্যমে ব্যাংকে 8,000 টাকা কি নেওয়া হলো? ধার নেওয়া হলো। এটা যেহেতু প্রদেয় নোট ইস্যুর মাধ্যমে, এজন্য এটা আসবে, ঠিক আছে? কারণ আমি প্রদেয় নোট জমা দিয়েছি, ইস্যু করেছি, ঠিক আছে? তাহলে এটার জন্য আমার কি হবে? প্রদেয় নোট হিসাব ডেবিট, হ্যাঁ, এবং কি নগদান হিসাব ডেবিট, যেহেতু আমি নগদ টাকা পেয়েছি, আমি কিন্তু ব্যাংক থেকে নগদ টাকা 8,000 টাকা পেয়ে গেছি, আমার হাতে কিন্তু টাকা আছে, ঠিক আছে? এমনি ধার নেওয়া আর এটার ভিতরে কিন্তু পার্থক্য আছে, কারণ এটা প্রদেয় নোট ইস্যুর মাধ্যমে আমি ব্যাংক থেকে টাকা এনেছি, তাহলে নগদান হিসাব ডেবিট, হ্যাঁ, এবং প্রদেয় নোট হিসাব ক্রেডিট। প্রদেয় নোটের আমার ঘর নেই, তাই অন্যান্য ঘর আমার কি হবে? ক্রেডিট হবে। তো নর্মালি যদি ধারে বিক্রয় বলে তাহলে কিন্তু আসবে না, এবং অপচয় বললে সেগুলোও কিন্তু আসে না এখানে, ঠিক আছে? তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, এবং এই দুটো অঙ্ক অবশ্যই বাসা করে ফেলবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই। তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা পেজের স্থিরচিত্র দিয়ে দিচ্ছি, তোমরা চট করে এটা লিখে নাও, নোট করে নাও খাতায়, এবং অঙ্কটা দোনোটা অঙ্কই কিন্তু করে ফেলবে, ঠিক আছে?
ওকে, নেক্সট ক্লাস আমার দেখার জন্য কি করতে হবে? চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আর দেরি করো না, চট করে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।